বিশ্ব অর্থনীতির টেকসই ভবিষ্যতের জন্য আইএমএফ এর ৩ দিক নির্দেশনা। অর্থনীতিকে এগিয়ে নিতে মেটাতে হবে বাণিজ্যিক দ্বন্দ্ব। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফুটপাতে অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে ডিএসসিসির বিশেষ অভিযান। শহীদ মিনারে ইমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশে এলপিজি নিয়ে আসা জাহাজের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবং টানা 10 ম্যাচে এমবাপ্পের গোল, বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের জয় অব্যাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বিশ্ব অর্থনীতিকে টেকসই পথে এগিয়ে নিতে বাণিজ্যিক দ্বন্দ্ব মিটিয়ে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটি বলছে, নীতিগত অনিশ্চয়তা ও বাণিজ্য উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে নতুন ঝুঁকিতে ফেলছে। এই প্রেক্ষাপটে সংস্কার, স্থিতিশীলতা ও সহযোগিতায় হতে পারে টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিশ্ব অর্থনীতি এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে। বৈশ্বিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে হলে দেশগুলোর উচিত বাণিজ্যিক দ্বন্দ্ব নিরসন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এমনই পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটির মতে, গত 5 বছরে অর্থনীতির দৃঢ়তা থাকা সত্ত্বেও সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনা ও নীতিগত অনিশ্চয়তা বৈশ্বিক প্রবৃদ্ধিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আইএমএফ জানায়, বিশ্বজুড়ে বাণিজ্য ও মূলধন প্রবাহে বড় ধরনের পুনর্বিন্যাস চলছে। বড় অর্থনীতিগুলো নীতিগত মোড় নেয়ার প্রস্তুতি নিচ্ছে, যা আর্থিক নীতি নির্ধারকদের জন্য কঠিন পরীক্ষার সময় তৈরি করেছে। এই জটিল বাস্তবতা মোকাবেলায় সংস্থাটি 3টি জরুরি অগ্রাধিকার নির্ধারণ করেছে। প্রথমত, বাণিজ্য উত্তেজনা কমিয়ে বৈষম্য দূর করতে হবে এবং নিয়মভিত্তিক সমতা নির্ভর বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে বিকৃতিমূলক নীতির ব্যবহার বন্ধ থাকবে। দ্বিতীয়ত, দেশগুলোকে অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করতে হবে। এজন্য বাস্তবভিত্তিক আর্থিক পুনর্গঠন পরিকল্পনা, ব্যয় পুনর্বিন্যাস ও রাজস্ব আহরণ বৃদ্ধির ওপর জোর দিয়েছে সংস্থাটি। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় লক্ষ্যভিত্তিক সহায়তা ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ধরে রাখতে গঠনমূলক সংস্কার অপরিহার্য। শ্রমবাজার, পণ্যমূল্য ও আর্থিক বাজারে কার্যকর সংস্কারের পাশাপাশি উদ্ভাবন, অবকাঠামো বিনিয়োগ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, টেকসই প্রবৃদ্ধির মূল চাবিকাঠি আন্তর্জাতিক সহযোগিতা। দেশগুলো যদি অভ্যন্তরীণ ও বৈদেশিক ভারসাম্য বজায় রাখে, তা বৈশ্বিক স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যৎ অনিশ্চিত হলেও নীতি নির্ধারকরা সচেতন সিদ্ধান্তের মাধ্যমে অর্থনীতির জন্য টেকসই পথ তৈরি করতে পারেন, এমন আশাবাদী ব্যক্ত করেন আইএমএফ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আপনার কাছে যা জানতে চাইবো যে দেশগুলো আসলে এই বাণিজ্যিক দ্বন্দ্ব কমিয়ে একটি সমতা ভিত্তিক এবং নিয়ম ভিত্তিক বিশ্ব বাণিজ্য ব্যবস্থা কিভাবে গড়ে তুলতে পারে, পাশাপাশি বিশ্ব ব্যাংক আমাদের প্রবৃদ্ধি অর্থনীতি নিয়ে আসলে কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রতি বছরই যে বিশ্ব ব্যাংকের যে ডেভেলপমেন্ট আউটলুক হয় সেটা প্রকাশ করে, সেটা বিশ্বব্যাপী প্রকাশ করে, সেখানে আমাদের একটা অংশ থাকে। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে ঢাকা অফিস, বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস আগারগাঁও, তো সেখানে আমাদের একটা প্রবৃদ্ধি নিয়ে একটা পূর্বাভাস তারা দিয়েছে যে আমাদের চলতি অর্থ বছর শেষে আমাদের প্রবৃদ্ধি 4.8% হবে, এবং যেটা গত বছরে ছিল 4%। আর এরপরে আপনার পরের অর্থ বছরে, অর্থাৎ 2025-26 অর্থ বছরে এটা বৃদ্ধি পেয়ে আপনার 6.3% হবে। তবে হ্যাঁ, এই টেকসই প্রবৃদ্ধি আমাদের টিকে রাখতে হলে তাদের কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো আমাদের অবশ্যই মিট আপ করতে হবে। যেমন তারা কিন্তু সবথেকে বড় অ্যালার্মিং যে আমাদের
আসলে জিডিপি যেভাবে বৃদ্ধি পায়, জিডিপির সাথে সাথে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সেভাবে কর্মসংস্থান আমাদের বৃদ্ধি পাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার মধ্যে প্রায় 24 লাখ কিন্তু নারী। সুতরাং এই বড় একটা গ্যাপ রেখে আমরা কত দূর এগোবো এটা নিয়েও তারা অনেক কনসার্ন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের তো সার এবং জ্বালানি এটা বাইরে থেকে আমাদের আমদানি করতে হয়। এটারও যে আমাদের যে ধার বা দেনা সেটাও কিন্তু তারা কমিয়ে আনার একটা আমাদের একটা নির্দেশনা দিয়েছে। আর একটা বিষয় হলো যে ট্যাক্স নেট, মানে কর রেট কমিয়ে এটা নেটটা কীভাবে বৃদ্ধি করা যায় যাতে সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায়, এটা নিয়েও তারা আমাদের একটা রিফর্ম দিয়েছে। আর একটা দিয়েছে যে আমাদের যে রিজার্ভ সেটা কিন্তু আমাদের ওদের যে কাঙ্ক্ষিত প্রায় $17.5 বিলিয়ন, অবশ্যই এটা আমার অনেক বেশি আছে, 20 বিলিয়ন প্লাস। সুতরাং এই সংস্থাগুলোতেই তারা বেশি আমাদের নজর দিয়েছে এবং এটা যদি না করা যায় তাহলে কিন্তু আমাদের যে প্রবৃদ্ধি এটা কিন্তু টেকসই হবে না। আর একটা কথা আপনাকে জানিয়ে রেখে, আমাদের প্রবৃদ্ধি কিন্তু এখন খুব বেশি ভালো না। কয়েকদিন আগে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তার একটা রিপোর্ট প্রকাশ করেছে, আমাদের ওখানে প্রবৃদ্ধি মাত্র 3.69%, যেটা বিগত 10 বছরের মধ্যে কিন্তু একদম সর্বনিম্ন। সুতরাং এখানে কাটিয়ে উঠতে গেলে আমাদের এই কর্মসংস্থান বা নতুন নতুন বিনিয়োগের জায়গাগুলো আমাদের তৈরি করতে হবে। দেশগুলো আসলে নিজেদের এই অর্থনীতি সুসংগঠিত করতে কি কি ধরনের নীতি পদক্ষেপ গ্রহণ করতে পারে, এবং বিশেষ করে উন্নত এবং উদীয়মান অর্থনীতির ক্ষেত্রে ভিন্ন কৌশল প্রয়োজন হলে আপনার কি মনে হয়? আসলে আমাদের পৃথিবীটা তো একটা গ্লোবাল ভিলেজ। আসলে দেখেন যে পৃথিবীর যেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক না কেন সেটা আমাদের উপরে নেতিবাচক বা ইতিবাচক প্রভাব পড়ে। যেমন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এটার কিন্তু সরাসরি আমাদের উপরে একটা প্রভাব পড়েছে, কারণ যুদ্ধ যেখানেই বাধুক এখান থেকে কেউই কিন্তু এখান থেকে রেহাই পায় না। তা আমার মনে হয় যে বিশ্ব যতই শান্তির দিকে যাবে বা এসব হানাহানি যুদ্ধ বিগ্রহ বন্ধ হলেই এটা আমাদের উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আপনি জানেন যে আমাদের জ্বালানিটা সব থেকে কিন্তু বেশি আসে আপনার এই যে পারস্য উপসাগরের পাশ দিয়ে, যেটা বলেন পাশ দিয়ে কাতার আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, ওই পাশে ইরান আছে, এই রুটটা দিয়ে। আপনি দেখেন যে ওখানে যেদিন ইসরায়েলের একটা হামলা হলো তারপরে কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু আমাদের যে ওয়েল যে মার্কেট প্রাইস ওইটা কিন্তু মানে হাই হতে শুরু করলো। সুতরাং বিশ্ব যতই শান্তির দিকে যাবে ততই অর্থনীতিও গতিটাও ভালোর দিকে যাবে বলে আমি মনে করি। আমরা যেমনটা জানি যে আইএমএফ বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা শুরু হতে যাচ্ছে, আসলে এখানে বাংলাদেশের প্রত্যাশাটা ঠিক কতটুকু? আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জানেন যে বাংলাদেশ বিশ্বব্যাংক বাংলাদেশের সব থেকে বড় গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার। স্বাধীন বাংলাদেশে তারা প্রায় $44 বিলিয়ন বিভিন্ন প্রজেক্টে তারা আমাদের অর্থায়ন করেছে এবং ইভেন বর্তমানে প্রায় 47টি প্রজেক্ট, নানা উন্নয়নমূলক প্রজেক্টে তারা আমাদের ঋণ দিচ্ছে, যার ভলিউম কিন্তু $13 বিলিয়ন। তারা সাধারণত আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সেক্টর, এরপর আপনার যে কাঠামোগত যে প্রাতিষ্ঠানিক সংস্কার, নারীদের উন্নয়ন, বিদ্যুৎ সেক্টর, সড়ক অবকাঠামো উন্নয়ন, এতে ঋণ দিয়েছে। এবং এই বিশ্বব্যাংক আসলে তো আমাদের ওখানে তো প্রত্যাশাটা অনেক বেশি হয়, কারণ যে আমাদের ঋণটা পাবো সেখানে কিন্তু প্রাথমিকভাবে সেখানে আলোচনা হয়। যেমন আইএমএফ থেকে আমরা যে 5.5 বিলিয়ন একটা লোন পাবো, সেখানে কিন্তু 3.6 বিলিয়ন আমাদের তারা ডিসবার্স করেছে, যেটা কমিটমেন্ট ছিল। এবং এখনও প্রায় এই চতুর্থ কিস্তিতে $450 মিলিয়ন তাদের আমাদের দেওয়ার কথা, সেটা কিন্তু এখনও দেয়নি। আমার বিশ্বাস এখানে আমাদের গভর্নর গেছেন, আমাদের অর্থ উপদেষ্টা গেছেন, এরপরে সবাই মিলে আমার আশা যে এই $450 মিলিয়ন যে এই বিষয়টা এই মিটিংয়ে সুরা হবে এবং বাংলাদেশ অচিরে এটা হাতে পাবে। আর তারা যেসব সংস্কারের কথা বলেছে সেগুলো তো আমরা অনেকটা আমরা মানে সেই গ্যাপটা কিন্তু আমরা অনেকটা পূরণ করেছি। সুতরাং প্রত্যাশাটা অনেক বেশি। আর বিশ্বব্যাংক কিন্তু আমাদের সরাসরি কিন্তু টাকাটা দেয় না, তারা আমাদের টাকাটা দেয় কীভাবে? যেমন প্রায় $43 বিলিয়ন কিন্তু লোন এখনও পাইপলাইনে আছে, যার বড় একটা অংশই কিন্তু বিশ্বব্যাংকের সাথে, সেটা আমরা এখনও ব্যবহার করতে পারিনি। এক্ষেত্রে কিন্তু দোষটা কিন্তু তাদের না, দোষটা আমাদের। কারণ তারা তো আর আমাদের নগদ ক্যাশ টাকা দেয় না, তারা কী করে যে আপনি একটা প্রজেক্ট প্রপোজাল ডিপিপি তাদের কাছে সাবমিট করবেন সঠিক ওয়েতে ERD-এর মাধ্যমে,
দেন তারা যদি বুঝতে পারে যে না এটা ওকে, তারা যে বাংলাদেশ যে উদ্দেশ্যে চাচ্ছে এটা ওকে, তখন তারা সেই টাকাটা তারা ছাড় করে, মানে কিস্তি ওয়াইজ বা আপনি যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করলেন তখন তারা ইয়ার্ডের মাধ্যমে ওটা তারা ঠিকাদারকে ওটা পরিশোধ করে, এবং তাদেরও কিন্তু লোক থাকে যাতে এখানে কোনো দুর্নীতি না হয়, স্বচ্ছতা হয়, এই জন্য আর কি। উৎপাদনশীলতা আর সম্ভাব্য উৎপাদন ক্ষমতা বাড়াতে আর কি শ্রমবাজার, পণ্যমূল্য ও আর্থিক বাজারে কাঠামোগত সংস্কার এবং আন্তর্জাতিক সহযোগিতা কিভাবে কার্যকর বা বাস্তবায়ন করা যায়, এবং আসলে বিশ্বব্যাংক কোন কোন ক্ষেত্রে সংস্কার চায়? ধন্যবাদ আপনাকে। বিশ্বব্যাংক, আমি প্রথমে আপনাকে যেটা বললাম যে বিশ্বব্যাংক প্রথম সংস্কার চায় সেটা হলো আপনার ট্যাক্সের যে নেটটা এটি কিন্তু বাড়াতে হবে। কিছু প্রতিষ্ঠানে কিছু সংস্কার আছে, দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতি যাতে না থাকে এটা কিভাবে কমানো যায় এগুলো করতে হবে। এরপরে আপনার কর্মসংস্থানটা কিন্তু বৃদ্ধি করতে হবে, এবং নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ মানে কিছু পদক্ষেপ করতে হবে। এরপরে মানুষ যাতে ব্যবসা বাণিজ্য সহজেই করতে পারে, এই জন্য আপনার যাতে সহজে একটা লাইসেন্স পায়, সহজে সে গ্যাস পায়, সহজে সে বিদ্যুৎ পায়, এই বিষয়গুলো তাদের ইনশিওর করতে হবে। এই বিষয় যদি ইনশিওর না করে তাহলে আমাদের তারা যে ঋণটা দেবে তারা কিন্তু তাদের আমরা আর পরে আবার ওটা আমরা তাদের ফিরে দিতে পারবো না, কারণ তারা তো আমাদের একেবারে দেয় না। তারা দেখা যায় 0.75% হারে তাদের সার্ভিস চার্জ দিতে হয়। তবে আমরা যেহেতু বাংলাদেশ, যেহেতু আপনার উন্নয়নশীল দেশ, এলডিসিতে গ্রাজুয়েশন হচ্ছি, সুতরাং পরবর্তী কিন্তু আমাদের ওই 2 থেকে 3% হারে লোন নিতে হবে। সুতরাং বাংলাদেশ যদি এটা দিতে ক্যাপাবল হয়, তাদের যদি সক্ষমতা বৃদ্ধি করে, এই জন্য কর্মসংস্থান বা টেকসই জিডিপি ধরে রাখার জন্য এই তার পদক্ষেপগুলো তারা নিতে বলেছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য এবং আজকের আলোচনায় আপনাকে উপস্থিত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার মফিজুল সাদিকের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, তবে উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানে তাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। গেল 55 বছর যে দুঃশাসন দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে, এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে জাতি হিসেবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। শনিবার ভোর 4:55 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:25 শহীদুল আলমকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইসরায়েল থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। বিস্তারিত জাগো রিপোর্টে। From the river to the sea, Palestine will be free. ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। শনিবার ভোরে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। Free, free Palestine. From the river to the sea, Palestine will be free. বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর 5টার কিছুক্ষণ পর তিনি বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন। এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি, গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে, এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমাদের উপর নির্যাতন গেছে, কঠিন সময় গেছে, কিন্তু গাজাবাসীদের যে উপর যা হয় তার তুলনায় আমাদেরটা কিচ্ছু না। এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই 24 তারিখে সম্ভবত সেপ্টেম্বরে, তখন আমি নিউ ইয়র্কে। তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব, কাজে আমি ওখান থেকে আম্মান যাই, আম্মান থেকে দোহা যাই, দোহা থেকে ঢাকায় আসি, ঢাকায় এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই। রোমের থেকে আমরা যেখানে যাওয়ার কথা ছিল 28 তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের ব্রিন্দিসি বোধহয় জায়গাটার নাম, হ্যাঁ ব্রিন্দিসি, ওখানে
পৌঁছানো সম্ভব ছিল না ওই সময়ের মধ্যে। কাজেই যেটা করি, রোম পর্যন্ত যাই, রোম থেকে আবার রাতের বাস নিয়ে 10.5 ঘন্টা গিয়ে লেচ্ছেতে যাই, সেখান থেকে আরেকটা বাস নিয়ে ট্রেন স্টেশনে যাই, ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথ হেঁটে ওখানে আমি 29 তারিখ সকালে পৌঁছাই। সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল, ট্রেনিংয়ের ব্যাপার ছিল। পরের দিন সকালবেলা আমরা রওনা দেই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি। তারপরে আমাদের আগে ছোট 8টা ফ্লোটিলা রওনা দিয়েছিল, তারপরে আমরা রওনা দিই। এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলা পুরো সব কিছুর মধ্যে, অনেক বড় অন্যদের থেকে। এবং আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা। বিমানবন্দরে শহীদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা। এর আগে শহীদুল আলম স্থানীয় সময় শুক্রবার দুপুর 2:30টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। সেদিন সন্ধ্যা 6:45 ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে শনিবার ভোর 5টার দিকে ঢাকায় পৌঁছান। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়ক ফুটপাতের অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে এই পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চালানো হয়। ডিএসসিসির এই বিশেষ অভিযানে কাজ করেছে 1300 পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এলাকার সড়কের পাশে জমে থাকা ময়লা ও পানি পরিষ্কার করতে দেখা যায়। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর একটি জনসচেতনতামূলক র্যালি ভিসি চত্বর থেকে টিএসসিতে এসে শেষ হয়। উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দেয়া সকলের দায়িত্ব। এই অভিযানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অনেকটাই পরিচ্ছন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্যাপক বর্ষার কারণে আমরা এই 1 মাস যাবত এটি করতে পারিনি, তবে আবার নতুন করে আজকের থেকে আমরা শুরু করেছি। আমরা প্রথম বিশেষ অভিযান ধানমন্ডি থেকে শুরু করেছিলাম, আর এই দ্বিতীয় বিশেষ অভিযান আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করেছি। এখানে আমরা বাংলাদেশের তিনটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ, এই তিনটিকে আজকের এই বিশেষ অভিযানের আওতায় নিয়ে এসেছি। এখানে আমরা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সকাল থেকেই 6টা থেকে শুরু হয়েছে। আমরা প্রায় 1300-র অধিক আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। ডাকসুর নেতৃবৃন্দ, তাদের ভলান্টিয়ার বৃন্দ, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢাকা মেডিকেলের প্রশাসন, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। আমরা চাচ্ছি যে এই ক্যাম্পাসকে সুন্দরভাবে এবং ক্লিন একটি ক্যাম্পাস আমরা উপহার দিতে চাচ্ছি। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার সকালে তার মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সেখানে নামে সর্বস্তরের মানুষের ঢল। শিক্ষক, শিক্ষার্থী, লেখক, শিল্পী, রাজনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে এই জ্ঞানতা পশুরের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। সৈয়দ মঞ্জুরুল ইসলাম 1951 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। সভাপতি এবং সাবিনা ইয়াসমিন, বাপ্পি সাহা আজকের এই অনুষ্ঠানের আয়োজক। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র নয়। এই বিষয়টি ঘটবে যদি নির্বাচনের পরে আরও কিছু ঘটনা ঘটে।
নির্বাচিত সরকারকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFTC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। তিনি এ সময় বলেন, পরবর্তী নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা করতে হবে, নির্বাচনকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে, রাজনৈতিক দলগুলোকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, কাঠামোর পরিবর্তন করতে হবে। আমরা চাই ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়। অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, কতগুলো আইনি, কাঠামোগত ও পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, তবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ও সুরক্ষিত থাকবে। তা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। Mr. Noodles, amazing taste. লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও কলেজ পড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এর আগে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন নিহত গৃহবধূর স্বামী। এদিকে বিকেলে নিহত গৃহবধূ জুলেখা ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিমের জানাজায় অংশ নিয়ে 72 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দেন 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ LDP চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। হত্যাকারীদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি। আটক সোহেল চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ও নিহতদের আত্মীয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, নিহতের স্বামী মিজানুর রহমান বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যদি ডাকাতি করতে আসে তাহলে ওরা আমার বোনে বা আমার মা ওরা চিনার কারণে মারছে, এ একটা। আর দ্বিতীয়ত হয়তো বা চুরি করতে আসছে বা ডাকাতি করতে আসছে, আমার মা সুযোগ দেয় নাই, সিলেসিলি করছে, এই কারণে মারছে। যারা ডাকাতি করে, এই ডাকাতি করে মানুষ ডাকাতি করে মাল সামানা নিয়ে চলে যায়, তাদের অর্থ সম্পদ দরকার, অর্থ সম্পদ নিয়ে চলে যায়। কিন্তু এই নৃশংস ঘটনা এবং জবাই করে মানুষকে হত্যা করা, এটা একটা নির্মম একটা ঘটনা। আমরা এই ঘটনা নিন্দা প্রকাশ করি। আমাদের এলাকায় আসলে আমরা আমাদের বয়সে দেখি না, এবং এই যে নিঃস্বভাবে মানুষকে জবাই করে যাওয়াতে আমরা আসলে খুবই মর্মান্বিত। আমরা আইনগতভাবে আমরা এই বিষয়টা আমরা এই এলাকায় চাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG রপ্তানিতে সহায়তা করার অভিযোগে 50টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার তালিকায় আছে বাংলাদেশে LPG নিয়ে আসা আরব আমিরাত ভিত্তিক একটি নেটওয়ার্ক এবং জাহাজও। মার্কিন কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে আরব আমিরাত ভিত্তিক এই নেটওয়ার্কটি বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কায়ও জ্বালানি পণ্য সরবরাহ করেছিল। মার্কিন অর্থ বিভাগীয় সংস্থা অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল OFC বৃহস্পতিবার এই নতুন পদক্ষেপ ঘোষণা করে। OFCর দাবি, ইরানের আর্থিক প্রবাহ কমানো এবং যুক্তরাষ্ট্রের কর্তৃক সন্ত্রাসী হিসেবে মনোনীত গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার নীতির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজ ও প্রতিষ্ঠানগুলো ইরানের LPGর 2টি চালান বাংলাদেশে সরবরাহ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চক্রের সহায়তায় বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করছে ইরান, যা দেশটির সরকারের জন্য একটি বড় রাজস্ব উৎস। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই খেলুন, কিলিয়ান এমবাপ্পের গোল স্কোরিং অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা 10ম ম্যাচে গোল করলেন তিনি এবং সেই সঙ্গে প্রমাণ করে দিলেন কেন তিনি বর্তমান সময়ের সেরা ফুটবলার। টানা 10ম ম্যাচে গোল করে বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সকে 3-0 আজারবাইজানের বিপক্ষে জয় এনে দিলেন তিনি। পার্ক দি প্রিন্সেসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের 2য় মিনিটে এমবাপ্পে তার স্বভাবসুলভ দারুণ একক প্রচেষ্টায় গোল করেন। রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড মাঠ থেকে বল নিয়ে একাই ড্রিবল করে আজারবাইজানের 6 জন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান। এটি ছিল এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে তার 13 ম্যাচে 17তম গোল এবং জাতীয় দলের হয়ে 53তম গোল।
এখন তিনি ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর থেকে মাত্র 4 গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধে আদ্রিয়ান রাবিও এমবাপের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন 69 মিনিটে। শেষ দিকে বদলি হিসেবে নামা ফ্লোরিয়ান থাবা 84 মিনিটে দারুণ এক শটে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্ব অর্থনীতির টেকসই ভবিষ্যতের জন্য IMF এর 3 দিক নির্দেশনা। অর্থনীতিকে এগিয়ে নিতে মেটাতে হবে বাণিজ্যিক দ্বন্দ্ব। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফুটপাতে অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে ডিএসসিসির বিশেষ অভিযান। শহীদ মিনারে ইমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশে এলপিজি নিয়ে আসা জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবং টানা 10 ম্যাচে এমবাপের গোল। বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের জয় অব্যাহত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজোড়া সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।